বাড়িতে রান্না করলে আমাদের এগ কারিটা শত চেষ্টা করেও দোকানের মতো বা রেস্টুরেন্টের মতন হয় না। কেন হয় না? আমরা কিন্তু কারণ খুঁজে পাই না। আজ আমি রেসিপিটা আপনাদের এক্কেবারে রেস্টুরেন্টের মতন তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। তো এখানে আমি ৫ খানা ডিম নিয়েছি, সেদ্ধ করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো ৫ টা ডিম আমি এখানে নিলাম। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের বেশি লাগলে আপনারা বেশি নিতে পারেন। এগুলোকে এবার কাটস লাগাবো। তো এখানে আমি এইভাবে জাস্ট কেটে দিলাম। আপনারা ইচ্ছা মতন কাটতে পারেন। আর এখানে আমি এবার একটুখানি 1/4 চা চামচের মতন হলুদ, 1/4 চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচের মতন নুন দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মাখাবো। তার আগে একটুখানি সর্ষের তেল প্রায় 1/2 চা চামচের মতন বা 1 টিস্পুনের মতন দেওয়া খুবই দরকার। তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে। মাখিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটা টমেটো, এখানে কিছু নিয়েছি রসুন প্রায় 8টা থেকে 10টা, আর 1 ইঞ্চির মতন এখানে নিয়ে নিয়েছি আমি আদার টুকরো। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে এবার আমি ফ্রাই করে নেব। তো এখানে আমি তেল নিয়েছি 3 বড় চামচের মতন, আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের আমি ব্রেস্টটা তৈরি করতে হবে। তো এখানে একটু এটাকে ভেজে নেবেন হালকা কালার আসা পর্যন্ত। খুব বেশি ডার্ক যেন না হয় খেয়াল রাখতে হবে। আর হালকা কালার চলে আসলেই এটাকে বের করে নিতে হবে। একটা প্লেটে বের করে নিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দিলাম। অন্যদিকে ডিমগুলোকেও ভেজে নেব। তো গরম তেলে দিয়ে দেবেন আর নাড়িয়ে চাড়িয়ে হালকা কালার আসা পর্যন্ত এটাকে ভাজবেন। একদম ডার্ক যেন না হয়, দেখতে কিন্তু অতটা ভালো লাগে না। এরপর আমার পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আদা, রসুন আর সেই পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। একদম স্মুথ পেস্ট করে বেটে নিতে হবে। অল্প জল দেবেন, খুব বেশি জল দিলে কিন্তু এটা মিহি হবে না। তো আমি অল্প জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। আর এটাকে আর ধোয়ার দরকার নেই, জাস্ট এটাকে জল দিয়ে একটু ধুয়ে বাটিতে বের করে নিচ্ছি। আর তারপরে আমি এটার মধ্যেই একটা টমেটো যেটা আমি রেখেছি সেটা রাফলি চপ করে নিয়েছি আমি। এটাকে এবার আমি বেটে নেব। তো টমেটোর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এমনিই যখন বাটবেন দেখবেন এমনিই পেস্ট হয়ে গেল। তো যদি আপনার কাছে আ টমেটো পিউরে থাকে আপনি সেটাও ইউজ করতে পারেন। তবে ফ্রেশটা ইউজ করলে কিন্তু দারুণ টেস্ট আসে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ৮ চামচের মতন জিরে আর কয়েকটা লবঙ্গ, ৪-৫ টার মতন একটা দারচিনির টুকরো, ২ টো এলাচ আর 1/2 চা চামচের মতনই আমি দিয়েছি এখানে কালো মরিচ, গোটা কালো মরিচ। মসলাগুলো একটু ক্র্যাকল হয়ে গেলে দিয়ে দেবো এখানে সেই মসলা যেটা আমি বেটে রেখেছিলাম। একটু জল দিয়ে মসলাটা দিয়ে কিছুক্ষণ ধরে মসলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়াটা এখানে মসলাটা খুবই দরকার। কারণ ১ম এ যদি এটা কষিয়ে না নেন আর তারপরে বাকি মসলা যদি দিয়ে দেন তাহলে একসাথে মসলাটা ভালো মতন কুক হবে না। সেইজন্য ১ম এ এই মসলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়া খুবই দরকার। কিছু ছোট, ছোট জিনিস আছে যেগুলো খেয়াল রাখলে দেখবেন টেস্টটা কিন্তু অনেকটাই বাড়ে। মসলা ভালো করে ভাজা হয়ে গেছে, এটার থেকে তেল চলে এসছে উপরে। এবার আমি এটার মধ্যে এড করে দেবো সেই যে টমেটো বেটে রেখেছিলাম সেটা। টমেটো এখানে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে আর এটার মধ্যে জলের প্রয়োজন হয়নি। ভালো করে একটু ধুয়ে দিয়ে দিলাম আর এই মসলাটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এই মসলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দেবো এখানে জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি কালো মরিচের গুঁড়ো। এগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে আবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে একটু স্বাদ মতন নুন দিয়ে দেবেন। এখন আমি নুন ইউজ করছি 1/2 চা চামচের থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম। মসলাটাকে মাঝে, মাঝে চেক করবেন। একবার আমি খুলে দেখলাম এখনো তেল পুরোটা ওপরে আসেনি। আবার একটুখানি আমি এটাকে ঢেকে ছাড়বো। তারপর দেখাচ্ছি। তো ২-৩ মিনিট লাগবে মসলাটা পুরো এক্কেবারে তেলটা ছেড়ে দেবে। এই অবস্থাতে যখন চলে আসবে ভাববেন মসলা আমাদের ভালো মতন কুক হয়ে গেছে। আর খেয়াল অবশ্যই রাখতে হবে নাহলে মসলাটা নিচে ধরে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমার মসলা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপের মতন জল। আমি ১ম এ অল্প দিলাম, তারপরে আরেকটু দিয়ে ১ কাপ জল টোটাল আমি দিয়েছিলাম। আর দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে ছেড়ে দেব। তো এটাকে আপনি ঢাকা দিয়ে আবার ছাড়বেন। ভালো করে ফুটে যাবে যখন তেল আবার ওপরে চলে আসবে। দেখুন
কি সুন্দর লাগছে না? এরকম অবস্থাতে এবার আমরা এটার মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেব। মসলা বেশ ভালো মতন কুক হয়ে যাওয়ার পর ডিমটা দেবেন, তাহলে কিন্তু টেস্ট দারুণ আসে। একেবারে মনে হবে যেন হোটেল থেকে এনে খাচ্ছি। তো সবকটা ডিম আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ২-৩ মিনিট রান্না করে দেখুন আমাদের ডিমের কারিটা একদম রেস্টুরেন্টের মতন তৈরি হয়ে গেছে। হাফ চা চামচের মতন এখানে আমি গরম মসলা দিয়ে দিচ্ছি, বাড়ি গরম মসলা আমি ইউজ করলাম। আর ঢাকা দিয়ে ছেড়ে দেবো ২ মিনিটের জন্য। এরপর আমি খুলে এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে আমি সার্ভ করব, যাতে ধনেপাতার যে অ্যারোমাটা আছে পুরো ডিমের কারির মধ্যে চলে আসে। ২ মিনিট ঢাকার পর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি দারুণ লাগছে না? গ্রেভিটা আমি একটু থিক রেখেছি যাতে মাখা, মাখা খেতে ভালো লাগবে। যদি চান তাহলে আপনারা এটাকে একটু পাতলাও করতে পারেন। তবে হোটেলে দেখবেন এরকম ধরনেরই থাকে। একদম পাতলা ঝোলের মতন থাকে না। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে সার্ভ করছি। দারুণ হয়েছে। ভাতের সাথে অথবা আপনারা পোলাওয়ের সাথে, পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। দারুণ লাগে খেতে। এত অবধি যখন দেখছেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আগে এই ধরনের রেসিপি দেখার জন্য আমি প্রায়ই এই রেসিপি আপলোড করতে থাকি। আশা করছি আপনার আজকের এই ডিমের কারিটা পছন্দ হয়েছে। আজ তাহলে আসি। বাই, হ্যাভ আ নাইস ডে।